করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, ইএনএন-এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি মৃণালিনী ইএনএন-এর অনলাইন ক্লাসে। আজকে সিবিএসই পরিচালিত দশম শ্রেণীর কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করবেন শিক্ষক রণজয় দত্ত। প্রথমে স্যারকে জানাই স্বাগত। স্যার নমস্কার। স্যার, আপনি আজকে দশম শ্রেণীর কেমিস্ট্রির কোন বিষয় নিয়ে আলোচনা করবেন? আমি তাদের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। এই চ্যাপ্টারটার কিছু অংশ আমি শুরুর দিকের কিছু অংশ আলোচনা করব আর কি। আচ্ছা, ঠিক আছে। স্যারের কাছে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি 40 মিনিট ক্লাসের পর 15 মিনিট তো টাইম দেওয়া থাকবে। অবশ্যই তোমরা জানো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবে, প্রশ্ন করবে, সমস্যার সমাধান করে নেবে। স্যারকে বলবো ক্লাস শুরু করতে। স্যার, ক্লাস। থ্যাংক ইউ। Good evening, dear students. So today I have come here. My name is Ranojoy Datta. I have come here to take the chemistry session. Now I feel that you might be feeling very bored staying at home in this COVID situation, but in a way you are a bit privileged also, because you are getting ample time to cover your syllabus of class 10 board exams. Okay, so I would pray to God that you stay safe. Nowadays situation has worsened, so you take care of yourself, and I would try to solve some of your problems. If you have any problem, you can ask me. Now, before going to the topic, so I would like to discuss, you might be aware of the deleted portions of the syllabus, the new circular that CBSE has given. So the deleted portions in first 2 chapters, you might have seen that there is no much change, but in metals and non-metals, that is your 3rd chapter, they have deleted the extraction parts or metallurgy part. Okay, and in your 4th chapter, that is carbon and its compounds, a large portion has been deleted. So you might be aware of this. Now I would start from the first chapter, that is chemical reactions and equation. Now in this chapter, the topics that are there are: number 1, what is chemical reaction? Second, we will study that what is chemical equation, how to write chemical equation, and then how to balance it. So balanced and unbalanced equations. Okay, so after that we will cover the types of reaction. Certain types of reaction are given in this chapter,
So with examples we will go in details. So types of reactions includes combination reaction, number 2 decomposition reactions, number 3 displacement reaction, number 4 double displacement reaction, and the last one is redox reactions. Okay, so these are the 5 types of reactions that we are going to cover, and the last topic is this oxidation reactions in our everyday life, that is corrosion and rancidity. Okay, so these are the few points that we are going to cover in this chapter. Okay, now first of all we shall start with what is chemical reaction. Okay, now in your lower classes you have studied chemical change. Now chemical change are changes where a completely new substance is formed. So we can say a chemical reaction is a chemical change where a completely new substance is formed. Okay, now how can we say that a chemical reaction has taken place? Okay, that means in other words, what are the characteristics of a chemical reaction? Okay, so characteristics of a chemical reaction. Now how can we say that whether a chemical reaction has taken place or not? So there are few characteristics. Number 1, a chemical reaction is always or sometimes is associated with liberation of a gas. Okay, so we can say one of the characteristics is a gas is liberated. Okay, now let us take an example. For example, if we take dilute HCl in a test tube, hydrochloric acid, and we put few granules of zinc metal, zinc granules. Okay, now immediately you would observe some bubbles coming out. Okay, so it forms ZnCl2 plus H2. That means hydrogen gas is liberated. You know how to test the hydrogen gas, presence of hydrogen gas. If we bring a burning matchstick, it will burn with a pop sound. Okay, so what would you observe in the test tube? We would observe that gas is liberated. Okay, that means what? A chemical reaction is taking place. Okay, now some other examples are also there. Now next characteristic of a chemical reaction is color change may take place. Okay, so when a chemical reaction takes place, sometimes the color of the solution changes. Now for example, here is another activity. So if you take, suppose, copper sulfate solution, as you know the color of copper sulfate is blue. Okay,
So we take aqueous solution of copper sulfate, and if we put iron filings, okay, now after some time you would observe that the color of the solution has changed to pale green. Okay, so from blue color to pale green color. Okay, so this color change indicates that a chemical reaction is taking place. Okay, now third characteristics, a chemical reaction is always, or in most of the cases, is associated with an energy change. Okay, so energy change takes place. So if energy change takes place, we can say, that means if heat is liberated or heat is absorbed, we can say that a chemical reaction has taken place. Now very simple example, your slaking of lime. If you take calcium oxide solid is added with water, it converts into calcium hydroxide, which is also called slaked lime, and it releases large amount of heat. Okay, you can fill the test tube. So this is quick lime known to you, and this is called slaked lime, and this process is called slaking of lime. Okay, so here you will find that a large amount of heat will be liberated. So this is an example of exothermic reaction, that means where heat is released. Now certain reactions are there where heat is absorbed also. So some other examples are also there. Since time is limited, so I am restricted with one example only in each case. Number 4, the chemical reaction is also associated with state change. Okay, so state change takes place. A very simple example, if hydrogen gas is added with oxygen gas and electricity is passed, that means it is electrolyzed, it produces water. Okay, which is liquid. Now hydrogen and oxygen both are gases, but because of chemical reaction it has converted into a liquid. Okay, so another example which is very common to you, burning of candle. It is a solid, but after burning, that means combustion reaction, it converts into vapor and carbon dioxide. Okay, so this is another example. So these are few characteristics of a chemical reaction. That means observing these, we can say that a chemical reaction has taken place. Another characteristics is formation of precipitate. Okay, now what is a precipitate? The precipitate actually is a solid insoluble substance, a solid insoluble substance that separates out when two clear solutions of different
substances are added. Okay, so a common example which is given in your textbook is when we add potassium iodide to lead nitrate, you will observe a yellow colored precipitate is produced. Okay, if we balance it, so 2 Ki plus PbNO3 whole 2, so these are aqueous clear solutions. Now immediately a yellow precipitate is formed, so bright yellow color precipitate will settle down at the bottom. So this also indicates that a chemical reaction has taken place. Okay, so this is all about a chemical reaction. Now question comes, how to represent this chemical reaction. For example, if we burn magnesium ribbon in presence of oxygen, it burns with a dazzling flame, producing magnesium oxide or white ashes of magnesium oxide. Now if I have to express this in words, then it would take much time, also it would occupy much space. So we can express this reaction or any reaction symbolically or by a system which is called a chemical equation. Okay, so next we will go to chemical equation. Now chemical equation is the system of representation of a chemical reaction. Okay, now equations can be of two types. One is word equation and another one is symbol equation. Okay, now what is word equation? In word equation we actually don't use the symbols of different elements and compounds, we just write their names. As you know, in an equation there must be one arrow or equal to sign and the reactants should be written in the left hand side and the products are written in the right hand side. Now same reaction, that means magnesium when burnt in presence of oxygen, we can represent this as magnesium plus oxygen gives magnesium oxide. Okay, so this is the word equation. Now symbol equation, the same equation can be expressed using the symbols, and this is more familiar and also more widely used. For example, Mg plus O2 gives MgO. Okay, so this saves time as well as saves space. Okay, so this is an equation. Now what informations, question comes, why should we write an equation? What informations do we get from an equation? Okay, what informations can be obtained from a chemical equation? Okay,
So let us consider another example. Nitrogen, when reacts with hydrogen, produces ammonia. N2 plus 3H2 gives 2NH3. Now this is a balanced chemical equation. We will discuss what is a balanced equation, what is an unbalanced equation. Now from this equation we get idea about the symbols of different reactants and products. Okay, we can get idea about the names of substances taking part in a chemical reaction. Also, number 3, we can get information about the relative number of moles of reactants and products. Okay, so relative number of moles of reactants and products, and number 4, relative masses of reactants and products. Okay, now why this relative term is used? Why we are using this relative term? Relative term because we cannot get any idea about the absolute number of moles or absolute masses of the reactants and products. We can say just by seeing this equation that for every 1 mole of nitrogen 3 moles of hydrogen are required. Okay, or for every 1 mole 3 mole hydrogen will react and it will produce 2 mole of ammonia. Okay, but in a factory, suppose producing ammonia, large amount of ammonia is being produced every day. So there you cannot say how much nitrogen and how much hydrogen is consumed per day. So this is actually relative. That means in relation to hydrogen, number of moles of nitrogen is 1, or in relation to nitrogen, number of moles of hydrogen is 3. Clear? Now there are certain informations that we do not get from a chemical equation. Now what informations we don't get? Informations not obtained from an equation. Okay, number 1, first of all, we cannot get any idea about the speed of a reaction. Okay, now simple example, magnesium when burns in oxygen, it immediately burns to produce magnesium oxide. Okay, I am not balancing the equation, just to say. So magnesium when burns in presence of oxygen, it burns with a dazzling flame producing magnesium oxide. Now this is a very fast reaction, but rusting of iron, you know that rusting takes a large amount of time. For example, in a span of 2 or 3 months a substance get corroded or rusted. Okay, but what reaction would you write? Same reaction, Fe plus O2 gives Fe2O3.XH2O, so in presence of water, isn't it? So just by seeing the equations we cannot say which one is fast and which one is slow. Okay, so we cannot get any information regarding the speed of a reaction just by seeing a chemical equation. Okay, the second, we do not get any idea about the reaction conditions applied. Okay, so what are the conditions applied? We do not get any idea just by seeing whether heat is required or heat is released or pressure is required or some catalyst is used or not. So we do not get any idea about this. Now also
we do not get any idea about the states of reactants and products. Okay, that means whether they are in gaseous state or they are in solid state, we do not get any idea about this. Okay, now we can make a chemical equation more informative. Few things we can add. We can make an equation more informative. Okay, how? Number one, we can provide the states of reactants and products, okay, by using some symbols. Okay, now for example, for solid we use S, for liquid we use L, for gases we use G. Okay, for aqueous solution we use AQ. Okay, and if precipitate is formed, for precipitate we use a downward arrow. Why downward? Because usually precipitates being solid, they settle down at the bottom. Okay, so a downward arrow is used, and also we use for gas liberated we use an upward arrow. Okay, that means in product side this is used usually. So when gas is liberated, so with the help of this, for example, we can add this N2 gas, H2 gas gives ammonia gas. Now from this we can say that these are all in gaseous state. Okay, number one. So we can provide the states of reactants and products. Okay, the second, what else can we do? Now we can provide the reaction conditions applied. Over and below the arrow. Okay, so just for an example, if we say A plus B reacts to give C plus D, now this reaction is carried out suppose at 300 atmosphere pressure, so we have to apply some pressure. Also suppose 623 Kelvin temperature is required. So just by seeing this we can say that this reaction will occur only if we apply or supply 623 Kelvin temperature. And sometimes we say some catalyst, for example copper catalyst is used, or simply we write Cu. So this will indicate Cu or any other metal, so this indicates the presence of a catalyst. Okay, so with the help of this we can provide some information regarding the reaction conditions. Okay, but see, we don't get any idea, or we cannot make an equation to say whether it is a fast reaction or a slow reaction. Okay, so we cannot say anything about, or we cannot predict, better to say, anything about the speed of a reaction. And one more thing also we cannot predict, that is
the absolute masses of a reaction. For example, the same reaction is being done in your school laboratory. The quantity is very less. Now what will be the equation? Equation is same, N2 plus 3H2 gives 2NH3. Now suppose if you go for an excursion to a factory where ammonia is being produced, every day large quantity of ammonia is produced there. Now if you ask the chemist out there, sir, what is the chemical equation, what would he say? He would say N2 plus 3H2 gives 2NH3. So simply just by seeing the equation we cannot get any idea about the absolute mass of reactants and products. Okay. Now next is a balanced equation and an unbalanced equation. Okay. So what does this mean? What is a balanced equation and what is an unbalanced equation? Now balanced equation means those equations in which the number of atoms of reactants and products on either side of the reaction are same. Okay. That means, for example, if we take this example, H2 plus I2 gives HI. Okay. Now it is very clear, everyone of you would say that this is an unbalanced equation. Why unbalanced? Because if we compare the number of atoms of hydrogen as well as iodine on either side, we will find that 2 atoms of hydrogen are in the left hand side of the equation, whereas here only 1 atom is there. Again 2 iodine atoms are there in the left hand side, whereas only 1 iodine atom is there in the right hand side. So if the number of atoms of each substance, that means elements or compounds, are equal in the left hand side as well as in the right hand side, then we can say that the equation is a balanced chemical equation, and if it is not, then we can say this is an unbalanced equation. For example, up to this part this is an unbalanced, an example of unbalanced equation. Okay. Whereas if we write it like this, 2HI, if we multiply HI by 2, so we get 2 hydrogen atoms in the left hand side, now 2 hydrogen atoms in the right hand side, 2 iodine in the left hand side, you find that there is 2 iodine atoms in the right hand side. So we can say that this is a balanced equation. Now is it clear what is a balanced equation, what is an unbalanced equation? The balanced equation are those where the number of atoms of each element or compound in the left hand side is equal to number of atoms in the right hand side of the equation. Okay. Now question comes, why to work so hard? Why should we balance a chemical equation? It may come to us that why it is necessary. Okay. Now this question comes in your exam also, that why should we balance a chemical equation? Why an equation be balanced? Okay. Or why should we balance a chemical equation? Now in your previous class you have studied law of
conservation of mass. Previous class means in class 9, law of conservation of mass. Now what does this law say? Most of you know that in a chemical reaction the mass of reactants or mass remain conserved. That means before reaction and after reaction the mass remains same. Okay. Now how can you say that mass would remain same? The mass is because of what? Because of atoms. স্যার একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। Sure, sure. আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই ফোন করতে পারো, কোশ্চেন করতে পারো। Okay, so if you have any doubt up to this part, you can call and ask, and by the time we continue. Okay, now law of conservation of mass. হ্যালো হ্যালো, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলুন, আপনার কোশ্চেন বলুন। বাংলা মিডিয়ামের তরফে সবটুকু বুঝতে পারছি। এটা তো সিবিএসই পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলির 10ম শ্রেণীর ক্লাস হচ্ছে, বেঙ্গলি মিডিয়াম নয়। বুঝতে পারছেন? না না না, 10ম শ্রেণীর ইংলিশ মিডিয়ামের 10ম শ্রেণীর ক্লাস হচ্ছে। Okay, so now in law of conservation of mass, what we have studied, that the mass during a chemical reaction remain conserved. Okay, that means constant. Now how mass can be constant? For example, if we consider the previous one, H2 plus I2 gives 2HI, HI. Suppose this is the unbalanced equation. Now it is the rearrangement in a chemical reaction. What actually happens is rearrangement of the atoms, but atoms remain same. So since atoms remain same, their mass will also remain same, and that is the concept of law of conservation of mass. Okay, now if number of atoms are not same on either side, the mass cannot be same, because here 2 hydrogen atom, mass of 2 hydrogen atom can never be equal to mass of 1 hydrogen atom. Okay, so in simpler words we can say that to abide by the law of conservation of mass, a chemical equation should be balanced. Okay, so to abide by the law of conservation of mass, we should balance a chemical equation. Okay, now question again comes that how can we balance a chemical equation? So there are certain processes of balancing a chemical equation. So in class 10th level 1 or 2 processes are there. Also in higher classes you will study some other methods to balance a chemical equation. So balancing of an equation. Okay, now first method is heat and trial method, or you can say trial and error method. Okay, so heat and trial method or trial and error method. That means if we go on trying to balance, if it is wrong then again we rub it and then again we try. Okay, now let us consider an example. Suppose the first equation which is given in your textbook, suppose Fe plus H2O gives Fe3O4 plus H2. This is the first equation which is given in your textbook to learn balancing. Now you just open the textbook, you will find that a box is given in the textbook
for each compound. Okay. Now what is this box meant for? So for beginners this is very important. Okay. Now after some time when you become expert, no need of writing this box in every equation. Now this box has two meaning. First is we cannot do anything inside this box. Okay. Now this box, these positions, as all of you know, these positions are meant for what? Valency. Okay. So valency cannot change. So we cannot do anything inside the box. One more thing, why this box is given. Now for example, to balance this equation, if we multiply this by 3, for example to balance iron we multiply this by 3, this means that the whole substance or whole compound is multiplied by 3. That means it is acting as a bracket, okay, in numericals. Is it clear? That means how many Fe atoms are there now? 9 Fe atoms, 3 3 is 9. And how many oxygen atom would you count? It will be 12 oxygen atoms. Is it clear? So this box also act as a bracket for the beginners. Once again I am saying, initially it helps a lot. So first thing, we should not, or we cannot do anything inside the, we cannot change. For example, here FeO4 is there, we cannot put 4 here. We can say now it is balanced, here 4 oxygen, here also 4 oxygen. No, this is wrong. We cannot do anything here. To make it 4, we have to multiply in the front of the compound. Okay. So here this is the main thing or main purpose of putting a box. Now let me write it again. Fe plus H2O gives Fe3O4 plus H2. Now how to start balancing? Now there is no hard and fast rule for balancing by this method, by trial and error method or hit and trial method. Okay, no hard and fast rule, but certain things you can keep in mind to make your balancing process easy. Okay, how? Now it is said that we should start balancing from that compound which has maximum number of atoms. Okay. Now here 1 plus 2, 3 atoms are there. In this compound 3 plus 4, 7 atoms are there. Okay. So 3 atoms and here 7 atoms. So you should start balancing from that compound which has maximum number of atoms. Okay. Now let us start here, and one more thing, one more suggestion from my side. I would say that if you have any substance which is in elementary form, okay, in any reaction, if you get an elementary molecule in the product side or in the reactant side, we should balance it at last. Okay, there is an advantage. I would show you there is an advantage of balancing this at last or in the end. Now let us see. So 3 iron atoms are there. You can put a tick mark. So we put 3 here. Multiply Fe by 3. So 3 iron atoms. So iron got balanced. You can make a checklist also. What are the elements here? Iron, hydrogen and oxygen. So for the beginner this also helps. We can make a checklist. Now 3 iron, 3 iron. So iron balanced. You put a tick mark here. Okay. Next, oxygen. How many oxygen atoms are there? 4 oxygen. Here only 1. So what do? We multiply the whole thing by 4. Now while balancing oxygen, think of oxygen only. So don't think of hydrogen. We will balance it later on, or it will get automatically balanced later on. Okay. Since we are balancing oxygen, think of oxygen. So 4 oxygen atom, 4 multiplied, so we get 4 oxygen atoms. Okay. So oxygen also balanced. Now hydrogen. So how many hydrogen atoms are there? 4 into 2, that means 8 hydrogen atoms. So we multiply this by 4. Okay. So now hydrogen also got balanced. Now we can say that
this is a balanced chemical equation. Okay. হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক মনে প্রবলেম করছে। কোন আপনি ক্লাস করুন। Okay. So now let us see some other examples. For example, if we take C2H6 plus O2 gives CO2 plus H2O. As all of us know that if we this is an hydrocarbon, so an hydrocarbon in combustion when burnt in presence of oxygen always produces carbon dioxide and water. Okay. Now this is an unbalanced equation. An unbalanced equation is also called skeletal equation. So now let us start balancing. From which compound should we start? This one, because it has got 6 plus 2 8 atoms. Okay, so maximum number of atoms. So 2 carbon, we multiply this by 2 carbon atoms are there. Now hydrogen, we would balance oxygen. You remember I said you would balance oxygen at last. Now 6 hydrogen atoms are there. What do? We multiply this by 3, so 3 to the 6. So in the checklist you can write carbon, hydrogen and oxygen. So we have balanced carbon, 2 carbon, 2 carbon, so put a tick. Hydrogen 6, 3 to the 6, so hydrogen also balanced. Now remaining is oxygen. Okay, so here 2 to the 4 oxygen and here 3 oxygen, so that is 7 oxygen. Now there is the advantage of balancing this at the end, because we can multiply this by any number. Now here it is easy if we put 7 by 2 here, so 2 gets cancelled, so 7 oxygen. Okay, now you would say that how can a fraction be there? Now we can remove the fraction by multiplying the whole equation by the denominator. Okay, so it becomes 2C2H6 plus 7O2 gives 4CO2 plus 6H2O. Okay, now oxygen is also balanced. 14 oxygen here, 4 to the 8 plus 6, 14 oxygen. Okay, so today we are concluding here. I have another class next time, so I would show you another technique of balancing. Okay, so this is hit and trial method. You go through the book, take any example and try to balance. Okay. হ্যালো Hello, হ্যালো, কোথা থেকে বলছো? I am from Agartala itself. হ্যালো, So I have a doubt. Yes, please. Yeah, so for in the law of conservation of energy, you gave an example of H2 plus H2 gives HI. This is unbalanced. Law So of then till law of conservation of energy or law of conservation of mass? law of conservation of mass. Yes. So H2 plus I2 gives HI. Okay. So this is unbalanced. Yeah. So then till this gets balanced, is it stable or unstable as per the law? See, balancing has nothing to do with stability. Okay, a reaction takes place, the product is formed, so these are the practical part, and we are doing it in paper pen. We are balancing for our numerical purpose, to get the mass of hydrogen, to get the mass of potassium iodide or whatever it is. Okay, so balancing has nothing to do with the stability. A compound, whether is stable or not, depends on lot many factors that we can discuss in other platform. Okay, so since we are balancing this equation, so we can up to for balancing or up to balancing part. Do you have any doubt?
No, this much I have noted that down. Okay, thank you. আজকের মতো ক্লাস আমাদের শেষ করার সময় হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাস শেষ করার সময় হয়ে গেছে, যেহেতু ক্লাস শেষ করতে হবে। তবে আগামী 3 দিন রাজ্য সরকার আমাদের করোনা পরিস্থিতিতে মোকাবেলা করতে 3 দিন লকডাউন ঘোষণা করেছে, তোমরা জানো। ওই 3 দিন তোমাদের অনলাইন ক্লাসটা থাকবে না। আগের যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলো রেকর্ড চলবে। অবশ্যই তোমরা নজর রাখবে মৃণালিনী ENN এর অনলাইন ক্লাসে। যদি কোনো সমস্যা থাকে তাহলে নোট করে রাখবে, পরে যখন লকডাউন শেষ হলে পরে ক্লাস যখন করবে তখন অবশ্যই তোমরা ফোন করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে, সমস্যার সমাধান করতে পারে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, চোখ রাখবে মৃণালিনী ENN এর অনলাইন ক্লাসে। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা
ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।